হিমালয়ের এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানো মানে শুধু ভ্রমণ নয়, একটা আধ্যাত্মিক অনুভূতির মধ্যে প্রবেশ করা। আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের অপূর্ব পাহাড়ি পথে, আদি কৈলাস ও পঞ্চচল্লির উদ্দেশ্যে। সঙ্গে দেখব ওম পর্বত। এই দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যত এগিয়ে যাব ততই বদলে যাবে প্রকৃতির রূপ। কখনো গভীর উপত্যকা, কখনো ঝর্ণা, আবার কখনো মেঘের ভেতর দিয়ে এগিয়ে চলা। প্রতিটি মুহূর্তেই যেন এক নতুন অভিজ্ঞতা। অর্থাৎ অবশেষে আমাদের সামনে যখন দেখা দিল এই পবিত্র আদি কৈলাস, বরফে ঢাকা এই পাহাড়ের অপার সৌন্দর্য আর নিস্তব্ধতা মনকে এক অন্য জগতে নিয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির বিশালতার সামনে মানুষ কতটাই না ছোট, কতই না ক্ষুদ্র। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি হর হর মহাদেব আদি কৈলাস বা সেকেন্ড কৈলাস বা ছোট কৈলাস। সে এক অন্য অনুভূতি। আদি কৈলাস যাত্রার অন্যতম আকর্ষণ হলো এই পার্বতী কুণ্ড। চারপাশের পাহাড় আর স্বচ্ছ জলের এই অপূর্ব পরিবেশে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে মনটা যেন শান্ত হয়ে ওঠে। আর সঙ্গে থাকবে এই পর্বে পঞ্চচল্লী। আর এই পঞ্চচল্লীর পাঁচটা তুষার সিংহ যেন আকাশের বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাকৃতিক প্রাসাদ। সূর্যের আলো যখন বরফের চূড়ায় পড়ে তখন পুরো পাহাড় সোনালি রঙে ঝলমলে হয়ে ওঠে, সঙ্গে সেরকম ঠান্ডা। ওহ, সে কি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য! চোখকে বিশ্বাস করতে পারি না। আদি কৈলাস আর পঞ্চচল্লী শুধু একটি ভ্রমণ নয়, এক অনুভূতি, এক স্মৃতি যা ফিরে আসার পরেও বহুদিন মনে থেকে যায়। পাহাড় ডাকলে আবারও ফিরব এই হিমালয়ের কোলে। চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখাই কিভাবে কলকাতা থেকে আপনারা এই আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচল্লী ট্যুর কিভাবে করবেন, কিভাবে বা অ্যারেঞ্জ করবেন, কখনই বা যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে পারমিট বানাবেন, কোন ট্রেনে গেলে সুবিধা হবে, সমস্ত কিছু তথ্য শেয়ার করব এই কয়েকটা পর্বে। এই আদি কৈলাস অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের এক অফবিট রুট, অর্থাৎ যেখানে রাস্তাঘাট কখনো ধসপ্রবণ, কখনো ভালো, কখনো বৃষ্টি, এইরকম নিয়েই চলে। তো আপনাকে লাক্সারি ব্যাপার ছেড়ে দিয়ে বিশেষভাবে এই দর্শনের উদ্দেশ্যেই বেরোতে হবে। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের পিথোরাগড় ডিস্ট্রিক্টের ধারচুলা থেকে শুরু হয় এই আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচল্লী যাত্রা। তবে আদি কৈলাস এবং ওম পর্বতের জন্য পারমিশন লাগে, সেখানে একটা পারমিট বানাতে হয়। তবে যারা পঞ্চচল্লী যাবেন তাদের জন্য কোনো পারমিটের প্রয়োজন হয় না। তবে একসাথে পুরো ট্রিপটা করে এলে এটাই ভালো হয়। আর এই ট্রিপের সব থেকে বড় এক আশ্চর্য বিষয় হলো প্রকৃতির কাছে মানুষ যে কত ক্ষুদ্র, যে কি রূপ, সেটাই এখান থেকে দেখা যায়। এবং প্রত্যেকটা পাহাড়ি গ্রাম, তাদের জীবন জীবিকা, সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। তাছাড়াও যদি ভাগ্য ভালো থাকে তাহলে মানস সরোবর কৈলাস দেখতে পাবেন। এবার দেখা যাক এই ট্রিপ কোথা থেকে কিভাবে শুরু করা যায়। আমরা শুরু করেছিলাম হাওড়া থেকে সাপ্তাহিক হাওড়া লালকুয়া এক্সপ্রেস ধরে। এই হাওড়া লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেনটির নাম্বার হলো 12353 আপ। সপ্তাহে একদিনই চলাচল করে। মোট দূরত্ব 1298 কিলোমিটার, সময় লাগে 22 ঘন্টা 40 মিনিট। এবং এই ট্রেনটি মেজর যে স্টেটগুলোর উপর দিয়ে পেরিয়ে যায় সেটি হলো বিহার এবং উত্তরপ্রদেশ। প্রতি শুক্রবার সকাল 8:15 হাওড়া স্টেশন থেকে ছেড়ে শনিবার অর্থাৎ পরদিন সকাল 6:55 এই ট্রেনটি লালকুয়া জংশনে তার জার্নি পথ শেষ করে। এবং টোটাল ট্রাভেল টাইম 22 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনের এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার এবং এসি 3 ইকোনমি ক্লাস রয়েছে। এছাড়াও হাওড়া থেকে প্রত্যেক দিন ছেড়ে যায় হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে। এবং এছাড়াও আপনারা লখনৌ বা বারেলি জাংশন থেকেও এই ট্রিপটা অ্যারেঞ্জ করতে পারেন। যদি সেক্ষেত্রে এইসব ট্রেনগুলোতে টিকিট না পাওয়া যায় তবে সেক্ষেত্রে এভাবেও করা যায়। তবে আমি বলবো হাওড়া লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসেই প্রেফারেবল রাখুন, এটাই সব থেকে ভালো ট্রেন। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম লালকুয়া জাংশনে। এই লালকুয়া জাংশন থেকে আমাদের প্রথম গন্তব্য হলো পিথোরাগড়। অর্থাৎ এই জার্নিটা কমপ্লিট করতে হবে 8 থেকে 10 ঘন্টায়। অর্থাৎ সকালেই একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে পিথোরাগড়ের উদ্দেশ্যে।
এছাড়াও আপনি ধারচুলা পর্যন্ত এগিয়ে থাকতে পারেন, কারণ ধারচুলা হলে আরও 2-3 ঘন্টা অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে এই জার্নিটা এতটা হেক্টিক না হওয়াই ভালো, আমার মতে পিথোরাগড় যাওয়াই ভালো। লালকুয়া স্টেশনে আমরা নামলাম, আমাদের গাড়ি বাইরেই আছে, দেখি আমরা বাইরে যাব। এই বড় যে ওভারব্রিজটা, এটা দিয়েই বাইরে যাব। আমরা এসে এই গাছের নিচে দাঁড়ালাম, আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না, প্রচুর ভিড় আছে আজ। হ্যাঁ, আমার তো মনে হলো হাওড়া স্টেশন থেকে যারা উঠেছে সবই এই লালকুয়া পর্যন্ত এলো, কেউ নামেনি কোথাও। পুরোটাই এই উত্তরাখণ্ড এই এরিয়ার জন্য। এ হচ্ছে আমাদের গাড়ি। তবে এক্ষেত্রে পিথোরাগড় যাওয়ার জন্য 7 থেকে 8 হাজার টাকা বড় গাড়ির ভাড়া পড়ে, আর ছোট গাড়িতে 1000 খানেক টাকা কম হবে। দূরত্ব কিন্তু বেশ অনেকটাই, 250 কিলোমিটার মতো। জার্নি স্টার্ট হলো। সোনাই কোথায় যাচ্ছে? হর হর মহাদেব বলো। লালকুয়া থেকে হলদোয়ানি হয়ে দুটো রুটে পৌঁছানো যায় এই পিথোরাগড়। পিথোরাগড় যাওয়ার জন্য এই দুটোর রুটের মধ্যে লোহাঘাট হয়ে গেলে সব থেকে কম সময়ে পিথোরাগড় পৌঁছানো যায়, অর্থাৎ ঘন্টাখানেক কম সময় লাগে। কিন্তু আমার মতে এই টনকপুর লোহাঘাট হয়ে না গিয়ে ঘুরে যান ভীমতাল, মুক্তেশ্বর, আলমোড়া এবং ক্যাইচিধাম হয়ে। উত্তরাখণ্ডের দেবভূমিতে অবস্থিত জাগেশ্বর ধাম এবং বাবা নিমকরলির কাঁইচি ধাম, যেখানে শান্তি ও আস্থা মিলেমিশে একাকার। এই সমস্তগুলো দেখতে দেখতে আপনারা পিথোরাগড় পৌঁছে যান, সারা দিনটা উপভোগ করতে করতে পৌঁছে যাবেন এবং সঙ্গে বেশ কয়েকটা সাইট সিনও হয়ে যাবে এবং সন্ধ্যের মধ্যে পৌঁছে যান পিথোরাগড়ে গিয়ে। তবে যারা দিল্লি থেকে হলদোয়ানি আসবেন, রাতের বাস রয়েছে, অথবা দিল্লি থেকে যে কোনো ট্রেনে হলদোয়ানি অথবা লালকুয়া পর্যন্ত চলে আসতে পারেন। হলদোয়ানি থেকে এই পিথোরাগড় আসার বাসও রয়েছে, অর্থাৎ শেয়ার গাড়িতে আসতে চাইলে বা বাসে আসতে চাইলে 1000 থেকে 1100 টাকা পার হেড বেসিসে আসা যায় পিথোরাগড় হলদোয়ানি থেকে। তবে বেলার দিকে কিন্তু এই বাস মেলে না। আমরা 1 ঘন্টা চলার পরে অরুণদা দাঁড়িয়ে আছে, অরুণদা ওকে একটু খুব অ্যাটেনশন নিয়ে দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা দাঁড়িয়েছি 1 ঘন্টা পরে, এই ব্রেকফাস্ট করব, প্লেন রুটি আর চাউল এইসব সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, চাল ডাল রুটি তরকা। আমরা রুটি তরকা বললাম, তো আগে খাই, তারপরে আগে পেট পুজো, তারপরে পরে নাকি। হ্যাঁ, এই মুহূর্তে ঘড়িতে সময় এখন 12:42 আর আমরা চলেছি পিথোরাগড়ের উদ্দেশ্যে। এখনও অনেক রাস্তা বাকি, পৌঁছাতে মোটামুটি বিকাল 4টে তো বাজবেই। তো আমরা মোটামুটি আলমোড়া কাছাকাছি চলে এসেছি, আর 20 কিলোমিটার মতো আলমোড়া হয়ে আমরা পিথোরাগড় ঢুকবো। অনেকগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে এই রুটগুলো আমরা যাচ্ছি, কারণ এই রুটে দু একটা স্পট ঘুরে যাচ্ছি। যেমন আমরা কেচি ধাম মন্দির, অনেক ভিড় ছিল, সেখান থেকে আমরা গাড়ি থেকেই প্রণাম করে বেরিয়ে এলাম। আমরা এই পিথোরাগড়ের আজকে স্টে করেছি ডে 1-এ। আমাদের আজকের রুম হচ্ছে একদম দারুণ সুন্দর ঝকঝকে রুম। ইনি SBI এ সার্ভিস করেন এবং এটা হচ্ছে হোমস্টে ওনাদের। উপরে 5টা রুম আছে, আমাদের রুম নাম্বার 105। তো আপনারা ফ্যামিলি নিয়ে এলেও একদম সুন্দরভাবে এরকম বড় রুম পাবেন, আর বন্ধুবান্ধব এলেও সেরকম 4 বেডের রুমও আছে। তো আমরা যেটা নিয়েছি 2 বেডের রুম, দেখাই আপনাদের। এরকম সুন্দর ভিউ, জানলা, ওয়ার্ড্রপ, এদিকে একটা কিচেন, এবং দারুণ সুন্দর ইলেকট্রিক কেটেল সহ। এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আরে সব দেওয়া রয়েছে। এই ব্ল্যাঙ্কেট দেখিয়ে দিই, এই দেখুন ব্ল্যাঙ্কেট, বালিশ টালিশ সব দেওয়া রয়েছে, সুন্দর বেডশিট। আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি, টিভি আছে, টিভিটা এখনও চালু হয়নি, জাস্ট এই কদিন আগেই রুমটা যেহেতু রেডি হয়েছে
আর এই হচ্ছে টয়লেট। টয়লেটটাও একদম দুর্দান্ত আছে, বেশ টয়লেটটা ইউজ করলাম। টয়লেটটা একদম এক্সস্ট ফ্যান সহ, এদিকে গিজারটা চালু আছে, দেখুন সব একদম দারুণ সুন্দর। কারণ এই নতুন একদম চালু হয়েছে ওনাদের এই হোমস্টেটা জাস্ট মে মাসের 1 তারিখ থেকে, আর আমরা মে মাসের 16 তারিখ এসেছি, সেই জন্য পুরো একদম নতুন সুন্দর একদম এরকম ফল সিলিং। তো এইখানে ভাড়া হচ্ছে 1500 টাকা পার নাইট, 1500 টাকা। তবে ইনক্লুডিং খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, আমরা সেরকমভাবেই নিয়েছি, সেটা নিলে আরও 500-700 টাকা বেশি লাগছে। আর এই রুমে 2 জন বা 3 জন অনায়াসে কিন্তু থাকা যাবে। আর এনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে পিথোরাগড়ের হোটেলে আছি। এই হোটেলে এই মানে হোমস্টে অ্যাকচুয়ালি, এটা চা বানাচ্ছে, দেখুন ইলেকট্রিক কেটেল, এই এত বড় একটা কিচেনটা দেখুন একবার, এইরকম সাজানো সুন্দর একটা কিচেন। এখানে ইনভার্টারও আছে, দারুণ সুন্দর এরকম ব্যবস্থাপনা, একদম নতুন কিচেন। ঠিক আছে, এখানে বলেছে রান্নাবান্নার ব্যবস্থা করা যাবে, যদি রান্নাবান্না করি তাহলে ওনারা একটা ইন্ডাকশান দেবেন, কিন্তু আমরা রান্না করব না, ওনাদের পাশে খাবার দাবারের ব্যবস্থা আছে, ওখানেই খেয়ে নেবো। কালকে আমরা লালকুয়া থেকে একদম 8 থেকে 10 ঘন্টা জার্নি করে এসেছি এই পিথোরাগড়ে। কাল সন্ধে হয়ে গেছিলো, সন্ধে 6টা 6:30 বেজেছে। আমরা কিন্তু 8:30 9টার মধ্যে জার্নি স্টার্ট করেছিলাম, ট্রেন ঢুকেছিল 8টায়, তো একটু লেট ছিল। মাঝে দেখেছি আমরা কাইচি ধাম, জাগেশ্বর ধাম এবং ভীমতাল, সঙ্গে ভীমতাল দেখেছি, কাইচি ধাম দেখেছি, জাগেশ্বর ধাম দেখেছি। তো এগুলো দেখে আমরা এসেছি এই পিথোরাগড়ে। আর পিথোরাগড় থেকে আজকে আমরা যাব ধারচুলা। এর জন্য এই ধারচুলা পর্যন্ত গাড়ি কিন্তু আলাদা, আবার ধারচুলা থেকে গাড়িটা আলাদা। অ্যাকচুয়ালি আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচল্লিশ যে ট্রিপটা হয়, সেটা কিন্তু আদি কৈলাস এবং ওম পর্বতের জন্য পারমিট লাগে। সেটা আগে আমরা ডকুমেন্টস পাঠিয়ে রেখেছি, সেই নাম্বারগুলো সব দিয়ে দেবো, কাদের কাছে ডকুমেন্টস কীভাবে মানে পারমিটটা বানাতে হয় আর কি। তো তার জন্য আমরা ডকুমেন্টসটা দিয়ে রেখেছি, সেই জন্য পারমিটটা হয়ে থাকছে। আর ধারচুলা পর্যন্ত যে গাড়িতে যাব, কালকে যে গাড়িতে এসেছি সেটা আর্টিকা ছিল, আজ এখান পর্যন্ত মানে পিথোরাগড়। আবার পিথোরাগড় থেকে যে যাব আমরা ধারচুলা, তার জন্য গাড়ি একটা আলাদা আছে, সেই গাড়িটাই যে চলে এসেছে আজকে, এই ইকো গাড়ি। এটা এখান থেকে 95 কিলোমিটার, মানে পিথোরাগড় থেকে ধারচুলা হচ্ছে 95, আর কালকে এসেছি লালকুয়া থেকে পিথোরাগড় 250 কিলোমিটার। এখান থেকে মানে পিথোরাগড় থেকে ধারচুলা পর্যন্ত যদি কেউ গাড়ি ভাড়া করতে না চান, এখানে হোমস্টে বা হোটেল বা এনাদেরকে বললে এখানে কিন্তু প্রচুর শেয়ার অপশান আছে। 350 টাকা করে পিথোরাগড় থেকে ধারচুলা পর্যন্ত গাড়ি পাওয়া যায়, একদম কন্টিনিউ গাড়ি পাওয়া যায়, ওনারা ব্যবস্থা করে দেন। আর যদি ধারচুলা থেকেও সেম কিন্তু পিথোরাগড় পর্যন্ত এরকম পাওয়া যায়। আর পিথোরাগড় আসার জন্য যে হলদোয়ানি থেকে গাড়ি পাবেন, সেটা লালকুয়া থেকে হয় না, হলদোয়ানি থেকে এই পিথোরাগড় পর্যন্ত 1000 টাকা করে পার পারসন। ওটা কিন্তু সকালের দিকে বেশিরভাগ পাওয়া যায়, ওটাতেও কিন্তু শেয়ারে আসতে পারেন। ডে 2তে সকাল সকাল উঠে আমরা স্নান টান সেরে নিলাম এবং ফ্রেশ হয়ে রুম ছেড়ে দিলাম, কারণ আমাদের আজকের জার্নি হচ্ছে এই পিথোরাগড় থেকে ধারচুলা। অর্থাৎ আমরা সকাল সকাল পৌঁছে যাব ধারচুলাতে। এই ধারচুলা এবং পিথোরাগড় এই দুটো জায়গাতেই কিন্তু পারমিট করা যায়। এই আদি কৈলাস এবং পঞ্চচল্লির জন্য পারমিট লাগে। পিথোরাগড় থেকে ধারচুলা যেতে সময় লাগবে ঘন্টা 3 মতো, দূরত্ব 90 কিলোমিটারের মতো। পিথোরাগড় থেকে ধারচুলার পথে যাত্রা শুরু হতেই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর উপত্যকা। প্রতিটি বাঁকেই যেন অপেক্ষা করে আছে নতুন কোনো সৌন্দর্য। এ এক নতুন গোল্ডেন সকাল। রাস্তার পাশে কখনো দেখা যায় পাহাড়ি ঝর্ণা, কখনো সবুজে মোড়া ছোট ছোট গ্রাম, আর পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা নদীর স্বচ্ছ জল এই পুরো পথটাকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে মনে হয় শহরের ব্যস্ততা থেকে আমরা ধীরে ধীরে অনেক দূরে চলে এসেছি, প্রকৃতির আরও কাছে। যতই ধারচুলার দিকে এগিয়ে যাওয়া যায়, ততই পাহাড়ের রূপ আরও অপূর্ব হয়ে ওঠে। মেঘে ঢাকা পাহাড়, নীল আকাশ আর নদীর সঙ্গী হয়ে এই পথ যেন নিজেই একটা অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা। পাশেই রয়েছে নেপাল পাহাড়, অর্থাৎ জলজীবীর পর থেকেই দেখতে পাবেন ডান দিকে নেপাল পাহাড় আপনার পথ ধরেছে। এই পিথোরাগড় থেকে ধারচুলা গন্তব্য যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর এই পথের প্রতিটি মুহূর্ত। লালকুয়া থেকে আমরা মোটামুটি 300 কিলোমিটার মতো এসে গেছি, তা সত্ত্বেও এখনও কিন্তু রাস্তা দারুণ। আমরা যেটা দেখছি এখনও পর্যন্ত রাস্তা দারুণ, এবং যেটা শুনলাম ধারচুলা পর্যন্তই রাস্তা খুব ভালো আছে।
এই ধারচুলা দিল্লি, ধারচুলা উত্তরাখণ্ড পরিবহন নিগমের বাস। ধারচুলা থেকে দিল্লি পর্যন্ত এই বাস চলে, এরকম মানে উত্তরাখণ্ড পরিবহন নিগমের। তো এই বাস যারা দিল্লি থেকে ডিরেক্ট যেতে চান আসতে পারেন, আমি টাইম টেবিলটা দেখে বলে দিচ্ছি। ধারচুলা থেকে ওই উত্তরাখণ্ড পরিবহন নিগমের যে বাস সকাল 8টার দিকে ছাড়ে, 7:30 8টার দিকে বললো। সারাদিনে দুটোই আছে, ধারচুলা থেকে সকালের দিকে একটা ছাড়ে, দুপুর দিকে একটা ছাড়ে। তো এই বাসটা ছেড়ে কাল সকালে দিল্লি পৌঁছাবে। এটা উত্তরাখণ্ড যে পরিবহন নিগম, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। আমরা এই মুহূর্তে পিথোরাগড় থেকে জলজিবি পাস করছি, মোটামুটি 50% চলে এসেছি। 50% নয়, 60%, 60 কিলোমিটার আমি বেশি চলে এসেছি। এই জলজিবি থেকে পিছনের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা ধারচুলা থেকে মুন্সিয়ারি যাওয়া যায়। 67 কিলোমিটার এখান থেকে, জলজিবি থেকে যে মুন্সিয়ারি। আর আমরা কালী নদী আর এখানে গৌরী নদীর মিলনস্থল দেখলাম। এইটা আমাদের ডান দিকটা চলছে কালী নদী এবং গৌরী নদী, কারণ এখানে ডান দিকে কিন্তু নেপাল বর্ডার। মোটামুটি 3 ঘন্টা জার্নি করার পরে, মানে পিথোরাগড় থেকে আমরা বেরিয়েছিলাম 7:30টায়, আর আমরা এসে পৌঁছালাম 11টায়। এখানে 20-25 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য মাঝে। তো এই চলে এসেছি আমরা ধারচুলাতে। এই ধারচুলা থেকে আমাদের শুরু হবে আদি কৈলাস জার্নি, ওম পর্বত জার্নি এবং পঞ্চচুলি বেস ক্যাম্প। এখানে তারই বোর্ড দেওয়া আছে, এই বোর্ডটা আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে কত কিলোমিটার, মোটামুটি 100 কিলোমিটার মতো আদি কৈলাস এবং ওম পর্বতের। আর এই হচ্ছে ধারচুলা, এখান থেকে 1 কিলোমিটার জাস্ট ধারচুলা শহর। আমরা ওইখানে স্টে করব, বাট আজকে নয়, ফিরে এসে আজকে আমরা সোজা চলে যাব গুঞ্জি। ফাইনালি আদি কৈলাস, পঞ্চচুল্লি এবং ওম পর্বত যাওয়ার যে পারমিট, সেটা পেয়ে গেছি। এই দেখুন আমাদের পারমিট। সব থেকে যেটা বড় জিনিস সেটাই হচ্ছে এই পারভেজ ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম, এই যে উনি আমাদের সব বানিয়ে রেখেছেন। তো একদম মানে অনেক অনেক ধন্যবাদ ওনাকে, অনেক। কারণ উনি সব কিছু, আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম, সব কিছু রেডি করে রেখেছেন। এখনো পর্যন্ত একদম দারুণ সুন্দর চলছে। ঠিক, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে। এই ধারচুলাতে এসেই আমাদের সাথে দেখা হয়ে গেল প্রাভেশ ভাইয়া, অর্থাৎ তিনি এই ধারচুলার ট্যাক্সি ইউনিয়নের একজন মেম্বার। দারুণ অমায়িক ছেলে, তার গুণগান যতই করি না কেন শেষ হতে চায় না। তার সাথেই কন্ট্যাক্ট করে আমরা এসেছি এই আদি কৈলাস ওম পর্বত দর্শনে। তিনি আমাদের এই পারমিট সমস্ত কিছু রেডি করে দিয়েছেন। তার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। তবে পারমিট বানানোর জন্য লাগবে 1 কপি করে ভোটার কার্ড, আধার কার্ড এবং সঙ্গে পাসপোর্ট মাপের ছবি, সঙ্গে 600 থেকে 1000 টাকা। তবে 600 টাকায় করতে হলে আপনাকে একটা ডে লস করতে হবে, নিজে নিজে গিয়ে এসডিও অফিস থেকে পারমিশন নিতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, তারপরে সেখান থেকে পারমিট পাবেন। কিন্তু এনাদেরকে দিয়ে দিলে এনারা 1000 টাকার বিনিময়ে এই পারমিটটি আগে থেকেই আপনার হাতে বানিয়ে রেখে দেয়। তাই আপনি যাওয়া মাত্রই পেয়ে যাবেন এই পারমিট। এখানে যদি টাকা পয়সার প্রয়োজন হয় এখান থেকে তুলে নিতে পারেন, পরে আর পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ অনেক জায়গাতেই নেটওয়ার্ক থাকবে না, ওই দিকটা পুরোটাই নেটওয়ার্কের বাইরে চলে যায় এবং ঠান্ডাও বেশি। এখানে সবাই বলছেন যে ঠান্ডার জিনিসপত্র মানে সোয়েটার, জ্যাকেট বেশি বেশি নিয়ে আসতে। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সব নেপাল বর্ডার, সব নেপাল পাহাড়। এই হচ্ছে ধারচুলার এসবিআই এটিএম। এটিএম কোথায় পাবেন না, ধারচুলায় এই যে গেটটা দেখালাম, এই গেট থেকে এসেই এই এটিএমটা পাশেই। কারণ যাদের টাকা পয়সা প্রয়োজন এই এসবিআই এটিএম থেকে এখানে পাবেন। আমার মনে হয় পরে আর পাওয়া যাবে না, তবে সঙ্গে ক্যাশ রাখাটাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে। ধারচুলা পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই অনলাইন পেমেন্ট আছে, কিন্তু তারপরে আর অনলাইন কাজ করবে না, কারণ ওইদিকে নেটওয়ার্ক থাকে না। একটা ডেকাথলনেরও কাউন্টার আছে এই ধারচুলাতে, এখানে আমি দেখতে পাচ্ছি এই ডেকাথলনের কাউন্টারটা। আপনারা শীতের জিনিসপত্র নেওয়ার জন্য যেটা আমাদের ভরসাযোগ্য ডেকাথলন, সেটাও নিতে পারেন। এই মুহূর্তে আমরা যে ধারচুলার যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের ভেতরে এলাম, আর্মি ক্যান্টিন। যেটা বলছিলাম ডেকাথলনের যে কাউন্টার, সেটা হচ্ছে এখানে। এই দেখুন ডেকাথলনের কাউন্টার,
একটা ছোট কাউন্টার রয়েছে তো, আর এখানে একটা ক্যান্টিনও রয়েছে। আর আমাদের সবথেকে বড় যেটা প্রাউড মোমেন্ট সেটা হচ্ছে আমরা আদি কৈলাস জার্নির জন্য কি পেয়ে গেছি, পারমিট। এই পারমিটটাই হচ্ছে মেন। তো এই পারমিটটা আমাদের ওই পারভেজ ভাইয়া করে দিয়েছে। ও সত্যি খুব অমায়িক ছেলে, ওকে আমি ফোনে বলে রেখেছিলাম। আজ পর্যন্ত এই পারমিটের জন্য একটা টাকাও নেয়নি এবং কোনো অ্যাডভান্স গাড়ির পেমেন্ট, কোনো হোটেলের পেমেন্ট ও নেয়নি। একদম প্রত্যেকটা স্মুথলি সব ঠিকঠাক করে দিয়েছে এবং মুহূর্তে মুহূর্তে ও কিন্তু আমাকে প্রত্যেক দিন খবর নিয়েছে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো এরকমই তো দরকার। তো হর হর মহাদেব, চলো আমাদের জার্নি স্টার্ট হবে। ক্যান্টিনটা একদম জাস্ট এটিএমটার পিছনেই, পাশেই গেটটা রয়েছে। এই আদি কৈলাস জার্নি ওম পর্বত যাওয়ার জন্য যে 4 দিনের এখান থেকে পারমিটটা হয়, সেই পারমিট আমরা হাতে নিয়ে এই গাড়িতে উঠছি। এই গাড়ি আমাদের ওনারাই ঠিক করে দিচ্ছেন। আর এখানে এই ধারচুলাতে এই সিন্ডিকেটটাই চলে, কারণ বোলেরো এবং 4x4 এই গাড়ি ছাড়া ওইদিকে কোনো অ্যালাউ নেই। তো এই গাড়িটা সঙ্গে নিয়ে আমরা 4 দিন কাটাবো। চলুন আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করব। হর হর মহাদেব। এই ধারচুলা হলো পাহাড়, নদী আর মেঘের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এক সুন্দর পাহাড়ি শহর। ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত এই শহরের একদিকে হিমালয়ের পাহাড়, অন্যদিকে বয়ে চলেছে কালীগঙ্গা নদী। নদীর ওপারেই দেখা যায় নেপালের পাহাড়ি জনপদ। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অসাধারণ ছবি। ধারচুলা শুধু একটা গন্তব্য নয়, আদি কৈলাস আর পঞ্চচল্লির পথে এটি এক সুন্দর স্মৃতি, এক অনন্য পাহাড়ি অনুভূতি। ধারচুলা থেকে সমস্ত মালপত্র আমরা গাড়িতে তুলে বসলাম এবং চললাম গুঞ্জির উদ্দেশ্যে। গুঞ্জির দূরত্ব এখান থেকে প্রায় 100 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এই ধারচুলা থেকে গুঞ্জির পথে এগিয়ে চলা মানেই যেন ধীরে ধীরে হিমালয়ের আরও গভীরে প্রবেশ করা। গঙ্গা, আর আমরা এখন ধারচুলা থেকে চলেছি গুঞ্জি ভিলেজের দিকে। মাঝে পড়বে তাওয়াঘাট ব্রিজ। তাওয়াঘাট ব্রিজ কিतना किलोमीटर है यहाँ से? 20 किलोमीटर। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, একদিকে খাড়া পাথুরে পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকার বুক চিরে ছুটে চলা নদী। প্রতিটি মুহূর্তেই বদলে যায় প্রকৃতির রূপ। কখনো মেঘ এসে ঢেকে দেয় পাহাড়ের চূড়া, আবার কখনো নীল আকাশের নিচে তুষার সিংহ উঁকি দেয়। এই পথ শুধু গুঞ্জিতে পৌঁছানোর রাস্তা নয়, এ যেন হিমালয়ের সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার এক অসাধারণ যাত্রা। মাঝেই পড়বে তাওয়াঘাট ব্রিজ। তবে এই পথের জার্নি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। শুধু মনে প্রাণে মাঝে মাঝে ভয় হচ্ছে, এই বুঝি পাহাড়ের এই বাঁক শেষ হলে অন্য বাঁক শুরু, আর কোথায় যে এর শেষ আর কোথায় যে শুরু তাই জানি না। তবে চললাম সেই কৈলাসপতির নাম নিয়ে, অর্থাৎ তারই ইচ্ছায় এই কৈলাস দর্শন। এখানে একটা কথা না বললেই নয়, এই যাত্রা কখন শুরু হয়। অর্থাৎ প্রতি বছর মে মাসের প্রথম সপ্তাহ থেকে খুলে যায় এই আদি কৈলাস ওম পর্বতের যাত্রা। চলে মাত্র 4টি মাস, মে, জুন এবং সেপ্টেম্বর, অক্টোবর। মাঝে বর্ষার জন্যও বন্ধ থাকে। তবে এই 4 মাসের মধ্যেই আপনাকে যে কোনো একটা সময় আসতে হবে। মে, জুন অথবা সেপ্টেম্বর, অক্টোবর, এই দুটো টাইমই কিন্তু খুব পারফেক্ট এইখানে দর্শনের জন্য। তাছাড়া শীতকালে পুরো বন্ধ হয়ে যায় এই সমস্ত রাস্তাঘাট এবং এই গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই ধারচুলা এবং পিথোরাগড় থেকে। এই মুহূর্তে সময় এখন হচ্ছে ঘড়িতে বেলা 12:55। আমাদের পিছনে হচ্ছে এই যে তাওয়াঘাট ব্রিজ। আদি কৈলাস যাওয়ার জন্য বলতে পারেন এটা একটা এন্ট্রি, গেটওয়ে অফ এন্ট্রি। আর এখানে চলছে ভান্ডারা। এই তাওয়াঘাট ব্রিজ এটা হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ ব্রিজ একটা। তো এর ওপর দিয়ে আমরা চলে যাব আদি কৈলাস। আর এখান থেকে যখন পঞ্চচল্লি যাব, ঠিক এই দিকে হচ্ছে পঞ্চচল্লি চলে যাবে। ব্রিজের ঠিক বাঁ দিকে ওই যে পঞ্চচল্লি বোর্ড দেওয়া রয়েছে, এই দিকটায় চলে যাচ্ছে পঞ্চচল্লি। সোজা চলে যাব আমরা আদি কৈলাস ওম পর্বতের দিকে। এই হচ্ছে ভান্ডারার খাবার। অসাধারণ অসাধারণ, এইসব ভাগ্যে থাকা চাই তবেই হয়। সত্যি যাওয়ার পথে দাঁড়িয়ে বললাম এখানে মুহূর্তে। এই যে আমরা তাওয়াঘাট ব্রিজে দাঁড়িয়েছি, তাওয়াঘাট ব্রিজে এই দুটো নদী এসে মিশেছে। ওই বড় নদী যেটা বেশি জল সেটা হচ্ছে কালী নদী, আর তাওয়াঘাট ব্রিজের নিচ দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা। এই দুটো নদীর মিটিং পয়েন্ট এটাই হচ্ছে সঙ্গমস্থল। তো হিমাচল স্পিতি ভ্যালির মতো ভিউ এটা।
পাথরগুলো কালো হয়ে গেছে ঝর্ণাতে। ঠান্ডা জল একদম, পুরো হিমাচলের স্পিতি ভ্যালির মতো ভিউ। আবার সেই স্পিতি ভ্যালির কথাই মনে পড়ছে উত্তরাখণ্ডে এসে। ও রাস্তা কি দুর্গম রাস্তা, এখনো 51 কিলোমিটার বাকি গুঞ্জি। পিথরাগড়ের এই কাপেল ফল দেখতে যেমন দারুণ সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্টি। আমাদের এই ফল যেমন সুন্দর তেমনই টেস্টি। আপনারা এখানে আসলে এই ফল অবশ্যই খাবেন। ওহ দারুণ রোড এক্সপিরিয়েন্স সত্যি। নিচে বুধিগ্রাম ছাড়িয়ে আমরা চলে এলাম, আমরা আরো উপরের দিকে উঠছি এখন। কেমন লাগছে অরুণদা? ও ফাইন। বুধিগ্রামের পর থেকে আমরা হালকা করে একটু সোয়েটার জ্যাকেট চাপিয়ে নিলাম, কারণ এবার ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে উপরের দিকে। তবে এখনো পর্যন্ত রোড কন্ডিশন বেশ ভালোই আছে, আর জায়গায় জায়গায় ভেজিটেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুধিগ্রাম থেকে কিন্তু ভিউটাও দারুণ পেলাম, দারুণ সুন্দর। আদি কয়লা সোম পর্বতের পারমিট কিন্তু মাস্ট, পারমিট লাগবেই। আর পারমিটের জন্য যোগাযোগ করবেন এই যে পারভেজ নাবিয়াল, ওনার নাম্বার আমি দিয়ে দেবো। ওনার এই যে গাড়ি, ওনার যে সিন্ডিকেটের গাড়ি, ওনাদের যে অ্যাসোসিয়েশন, সমস্ত কিছু কিন্তু এই ধারচুলা থেকেই হয়। বুধিগ্রামের পরে এই যে প্যাচেসটা চলছে, এটা টোটাল বললো 36টা প্যাচেস আছে। এই 36টা প্যাচেস, যেটা আমরা জুলুকে দেখতে পাই যে প্যাচেসগুলো জিগজ্যাগ রোড, সেই রকম এরকম 36টা প্যাচেস দিয়ে উপরে উঠছে। আচ্ছা, আমাদের অরুণদা একটা প্রবাদ বলছে, সেটা হচ্ছে আমরা কোথায় এসে জানছি, সেটা ব্যাস ভ্যালিতে, যেটা আমরা আদি কৈলাস যাওয়ার পথে। বলুন বলুন। কচি পাটা বৃদ্ধ মেষ, দইয়ের অগ্র ফুলের শেষ। এইগুলো সব থেকে সেরা, তাই তো? হ্যাঁ, সেরা। আচ্ছা, ওই মেষ দেখে তারপরে সেই জন্য বললাম। আচ্ছা আচ্ছা। ঘোলের শেষ, শেষের দিকটা ঘোল কেটে গেলে ওপরে জল আমাদের পাস এইখানে রাখা ছিল, এই গাড়ির ড্যাশবোর্ডে এখানে রাখা ছিল, ওই দিক থেকে হাওয়াতে উড়ে চলে গেছে সব। এবার সেই পাসগুলো অনেক উঁচু থেকে নিচে চলে এসেছে, সেগুলোকে কোনোভাবে উদ্ধার করলাম। ওইখান থেকে নেমে ছুটে এসে হ্যাঁ? বাপরে বাপ, এক্ষুনি সব জার্নি মাটি হয়ে গেছিল। সবই সেই ভোলেনাথের ইচ্ছা। হ্যাঁ? সবই বাবার ইচ্ছা, ও সত্যি, সবই বাবার ইচ্ছা। আমারটাই উড়ে গেছিল। আরে 3খানা পাস উড়ে গেছে 6টার মধ্যে। তা আমি তো ভাবলাম হয়ে গেল, আরে আমারটা উড়ে গেছে। আমি তো ভাবলাম এখান থেকে জার্নি খতম, শেষ। আমাদের চোখে জল পড়ে পড়ে অবস্থা। ও 3জন ছিলাম আমরা। আমার বুকটাই কাঁপছিল। ও সে যে কিভাবে উদ্ধার করলাম, আমি তো ভাবছি কালী নদীতে গিয়ে পড়ে গেছে কিনা। কালী মানে নদীতে কোথা থেকে পড়লে তো কোথায় হয়ে গিয়েছিল কাজ। 4-5টা প্যাচ, সেই প্যাচ গুলো পেরিয়ে নেমে নেমে এলাম। এসে ঝোড়ের মধ্যে, ঝোপঝাপ এবং কাঁটা ঝোড়ের মধ্যে কি অবস্থা, কাগজটা ঢুকে আছে। বলেই বাপরে পেয়েছে বাপ। রে। সমুদ্রে ভেড়াল পাল আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। अच्छा, वही आगे वाला। इधर दिख रहा है ना पार, अच्छा ये नपलचा गाँव है। আচ্ছা আচ্ছা। ফাইনালি আমরা গুঞ্জি গ্রামে এসে প্রবেশ করলাম। এই গুঞ্জি গ্রামে আজকে আমাদের নাইট স্টে। দেখা যাক, এদিকে সব হোমস্টে রয়েছে, এখানে কিন্তু সব হোমস্টে। সে আপনি বুক করেও আসতে পারেন, নাও পারেন, তবে আপনাকে খুঁজে নিতে হবে।
মুহূর্তে সময় হচ্ছে বিকেল 5টা। তো আমরা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি গুঞ্জি গ্রাম। অবশেষে সন্ধ্যার দিকে এসে পৌঁছালাম গুঞ্জি ভিলেজে। তখনও সন্ধ্যা নামেনি, সূর্যিমামা অস্ত যায়নি। অবশ্য হিমালয়ের কোলে শান্ত এক সুন্দর পাহাড়ি গ্রাম, চারপাশে বিশাল পাহাড়, দূরে তুষার ঢাকা সিংহ, আর নিস্তব্ধতার মাঝে ছোট ছোট পাহাড়ি বাড়ি। সব মিলিয়ে গুঞ্জির সৌন্দর্য একেবারে অন্যরকম। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু নির্মল বাতাস, পাহাড়ি প্রকৃতি আর অসাধারণ এক প্রশান্তি। গুঞ্জিতে দাঁড়িয়ে মনে হয় আমরা যেন পৃথিবীর ব্যস্ত জীবন থেকে অনেক দূরে, বহু দূরে, প্রকৃতির একেবারে কাছে চলে এসেছি। যেটা আদি কৈলাস যাত্রার জন্য এই গ্রাম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই গুঞ্জি গ্রাম এবং নাভি গ্রাম, গুঞ্জি গ্রামে এক রাত আমাদের, আর নাভি। তবে একটা কথাই বলবো, এই গুঞ্জিতে এসে আপনারা যেখানে হোমস্টে নেবেন সেটা আগে থেকেই বলে রাখবেন, কারণ পিক টাইম হলে পাওয়াটা খুব মুশকিল। কারণ এখানে 1000 থেকে 1500 টাকা পার পারসন এই হোমস্টে পাওয়া যায়, তাও বিশেষ করে শেয়ারেবল বেসিস। তবে 5 থেকে 6 জনের টিম গেলে সব থেকে ভালো। একটা গাড়িতে 6 জন করেই মোটামুটি অ্যালাউ হয় এই রুটে। যদি প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, কারণ ওখানে কোনো রকম নেটওয়ার্ক থাকে না, কোনো রকম এটিএম থাকে না। সঙ্গে অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, আর জল ধারচুলা থেকে কয়েক লিটার জল গাড়িতে তুলে নেবেন, কারণ উপরের দিকে যত যাবেন জলের দাম বেশি এবং জল পাওয়াও সমস্যা রয়েছে। খাবার দাবার নিয়ে 1000 থেকে 1500 টাকা ওই মাথা পিছু হোমস্টের ভাড়া। কারণ এখানে খাবার বলতে রাতের বেলা ভাত বা রুটি, তার সাথে অল্প কিছু সবজি ডাল এরকমই পাবেন। একেবারে মিনিমাম বেসিকটুকুই এখানে আশা করবেন। তবে স্নান টান বুঝে শুনে করবেন, কারণ এখানে বলেই দেয় যে স্নান করলে আপনি গরম জল পাবেন সেই সকালবেলা উঠেই। তবে আগে থেকে সেটাই বলে রাখবেন ওনাদের, আপনারা কখন বেরোবেন পরের দিনে আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। আদিদেব হোমস্টে, ফোন নাম্বার এটা। এখানে হোমস্টে ছাড়া কোনো উপায় নেই, জল বাইরে থেকে সব কিনে নিয়ে আসে, এরকম ছোট ছোট হোমস্টে। এ হচ্ছে গুঞ্জি ভিলেজ, আমাদের হোমস্টে এটা। এই হচ্ছে রাস্তা, এই রকম ছোট ছোট হোমস্টে সব, চারিদিকে এরকম পর্বতময় পরিবেশ। আর ওইখানে শিবজি বসে আছে। এই হচ্ছে হট ওয়াটার গিজার, সকালে চললে এটা বুঝতে পারবো, কারণ এখান দিয়ে জলটা পড়ে, আর এখান দিয়ে সম্ভবত ওই এটা দেয় কাঠ দিয়ে, এটাকে গরম করা হয়। এখানে এই যে জল গরম হয়, জল টল কিনে নিয়ে আসে বাইরে থেকেই সব। তো এইভাবেই চলে এখানকার জীবনযাত্রা অ্যাকচুয়ালি। তো এই গুঞ্জি গ্রাম যে গ্রাম আর কি, অ্যাকচুয়ালি পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো পিথোরাগড়ের এই গ্রাম আদি কৈলাস হোম পর্বতের জন্যই বিখ্যাত। তো যেটা বলছিলাম, এখানে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি বলছে একদম থাকেই না, সোলার লাইট বেশিরভাগ ইউজ হয়। আর রাতের বেলা যত ওই সন্ধ্যে থেকে ওই 6টা সাড়ে 6টা থেকে ধরুন চলবে হচ্ছে যতক্ষণ ওই ডিনার ফিনার চলবে এই পর্যন্ত। তারপরে বললো আমরা জেনারেটর কিন্তু অফ করে দিই, আর চলে না। ঠিক আছে, এইভাবেই চালাতে হবে। আর কিছু সবজি টবজি আছে রাতে। এখানে এই যে ভাড়াটা নিচ্ছে এরা, রাতে ডিনারটা দেয় আর সকালে ব্রেকফাস্টটা দেয়। তো সকালে কখন বেরোনো হবে সেটা আগে থেকে বলে দিতে হবে, তাহলেই কিন্তু ব্রেকফাস্টটাও রেডি করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে সবজিটা কি আছে একবার দেখিয়ে দিই। এরকম ক্যাপসিকাম, লাউ, বাঁধাকপি, আলু, ওদিকে ফুলকপি, টমেটো, মটরশুঁটি, এরকম ছোট্ট দোকান রয়েছে ওনাদের। আর ভেতরে রান্নাবান্না যেখানে হয় কাঠে, সেটা দেখায়। এই হচ্ছে খাওয়ার জায়গা, এগুলো মাটির তৈরি, এখানে জল আছে খাওয়ার। আর এই হচ্ছে এইখানে রান্না হচ্ছে। এই দেখুন আমাদের আদিদেব হোমস্টে একদম লাইটে সেজে উঠেছে, দেখুন সোলার লাইটও জ্বলছে, ঠান্ডা হাওয়াও বইছে কিন্তু বেশ। ওইদিকে স্নো পিকগুলো দেখা যাচ্ছে এখনো। এই মুহূর্তে কিন্তু টাইম হয়ে গেছে 7টা 22, এখনো কিন্তু লাইট আছে। কি প্রকৃতির খেল। রাতের বেলা গুঞ্জিতে আমাদের হোমস্টেতে চলছে খাওয়া দাওয়া, স্যালাড, পাঁপড়, গরম গরম রুটি, ফুলকপি, আলু, এবং এখানে কি আছে না ক্যাপসিকাম, বিনস দিয়ে তরকারি, ডাল, দারুণ সুন্দর, দারুণ। তার সাথে ভাতও আছে।
এই মুহূর্তে সকাল 5:30। দেখুন একবার সামনের পিকগুলো আমাদের হোমস্টের সামনে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা এই মুহূর্তে গুঞ্জিতে আছি। গুঞ্জির এই দেখুন চারপাশের পাহাড় ঘেরা পরিবেশ, সকালবেলা চারিদিকে গোল্ডেন আভা, একদম সোনালি রোদ পড়েছে। প্রত্যেকটা পিকের উপরে অল্প অল্প করে আস্তে আস্তে রোদ আসতে শুরু করেছে। গাড়ি আমাদের স্টার্ট দেওয়া হয়ে গেছে, ওদিকে চাও বসিয়েছে, আমরা রেডি হয়ে গেছি। আমরা 6টার মধ্যে বেরোবো এখান থেকে বাবা মহেশ্বর এবং ভোলেনাথের দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব। গুড মর্নিং সকলকে। 18ই মে, এখন সকাল বাজে 6:30। এই মুহূর্তে 6:29। আমরা রেডি হয়ে গেছি। সেই ভোর 4:30 থেকে আমাদের চলছে দক্ষযজ্ঞ ব্যাপার রেডি হওয়ার। ওইদিকে গরম জল হয়েছে, গরম জল নিয়ে কেউ সেরকমভাবে ভালো করে স্নানও করতে পারিনি। তো গাড়ি ফাড়ি রেডি, আমাদের গাড়ি স্টার্ট ফাট দিয়ে রেডি হয়ে গেছে। এই দেখুন এদিকে কিন্তু বেশিরভাগ 4x4 গাড়ি আর বোলেরো গাড়ি। তো চারপাশের যে ওয়েদারটা সেটা একবার দেখাই। এই গুঞ্জি গ্রাম থেকে আমরা আজকে যাব আদি কৈলাস দর্শনে। সবাই একসাথে বলবেন হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ডে 2তে আমরা দেখব আদি কৈলাসের দর্শন, এবং সেটাও কিন্তু এক ভাগ্যের ব্যাপার, কারণ সকাল সকাল না গেলে এবং ওয়েদার পরিষ্কার না থাকলে আদি কৈলাসের দর্শন পাওয়া যাবে না। এত দূর থেকে এসেছি, তার দর্শন না পেলে কি হয়? কারণ আমরা সকাল সকালই বলে রেখেছিলাম আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিতে। এই রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট ধরেই এখানে হোমস্টেগুলো ভাড়া নেয়। চারপাশে সূর্যের আলোতে একদম গলানো সোনার মতো হয়ে গেছে পাহাড়গুলো। এই মুহূর্তে আমরা চলেছি জলিংকংয়ের উদ্দেশ্যে, যেদিকে আমাদের আছে আদি কৈলাস দর্শন, আর তার মাঝে পড়বে নাভি, এখান থেকে 3 কিলোমিটার দূরে। তবে আজকে আমাদের স্টে হবে নাভিতে। আদি কৈলাস দর্শন করে আমরা নাভিতে থাকবো। আর জলিংকং যাওয়ার পথে আমাদের পড়বে 20 কিলোমিটার পরে, এখান থেকে 20 কিলোমিটার দূরেই রয়েছে কুটি ভিলেজ, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। মাটির বাড়ি, মাটির ছাদ, বাড়িগুলো সব পাথরের আর মাটির। বাস ঘন্টাখানেক চলার পরেই আমরা এসে পৌঁছালাম কুটি গ্রাম। এই কুটি ভিলেজ হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এই দিক থেকে আমরা যাব জলিংকংয়ের উদ্দেশ্যে। আর এই সামনেই বয়ে চলেছে কুটি রিভার, আর চারপাশে পাহাড় চূড়াগুলো সোনালি রোদে ঢেকে গেছে। ঠান্ডা এখানে খুব একটা অনুভূতি হচ্ছে না, তবে হাওয়াটা রয়েছে, মোটামুটি একটা ঠান্ডা রয়েছে। তো এখানে পারমিটটা চেকিং হচ্ছে। পারমিট চেকিং করার পরে আমরা আবার আগের দিকে যাব জলিংকংয়ের উদ্দেশ্যে। তারপরে সেই আদি কৈলাস হর হর মহাদেবের দর্শনের জন্য। তবে আমরা চললাম খুব সকাল সকাল সেই চারপাশের পাহাড়ি সৌন্দর্যকে দেখতে দেখতে। চারপাশে রোদ তখনও পড়েনি, পাহাড়ের চূড়াগুলো সবুজ গলানো সোনার মতো একদম গোল্ডেন কালার হতে শুরু করেছে। আর আমরা এগিয়ে চলেছি এক নৈসর্গিক দৃশ্যের উদ্দেশ্যে, এবং সত্যি তাই, চারপাশে যেন প্রকৃতি আর প্রকৃতি। এখানে এক অপূর্ব সৌন্দর্য, দুপাশে আপনি যত দেখবেন ততই মন ভরে যাবে। গুঞ্জি থেকে যাত্রা শুরু করলাম। গুঞ্জি অথবা নাভি যে কোনো জায়গাতেই এটা থাকতে পারেন। গুঞ্জি এবং নাভির মধ্যে দূরত্ব 3 কিলোমিটার মাত্র। তবে রাস্তা অপূর্ব সুন্দর। রাস্তার দুধারের প্রকৃতি আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবেই। লাস্ট পড়বে কুটি ভিলেজ। সেই কুটি হলো ভারতের লাস্ট বসতি গ্রাম, যেখান থেকে আর কোনো বসতি গ্রাম থাকে না, কারণ শীতকালে সবাই নেমে আসে এই কুটি ভিলেজে। যদি আপনারা গুঞ্জিতে হোমস্টে না পান, তাহলে অবশ্যই চলে আসতে পারেন কুটিতে। কুটি থেকে কয়েক কিলোমিটার গেলেই জলিংকং। সামনে ওই ব্রহ্ম পর্বত দেখলাম। আর জলিংকং পৌঁছাতে আমাদের 2-3 কিলোমিটার বাকি, আর তার আগেই আমরা দেখলাম ব্রহ্ম পর্বত। না,
এই জলিংকং থেকেই দেখা মেলে, গাড়ি থেকে নেমেই দেখতে পাবেন একদম স্বয়ং আপনার সামনে সেই কৈলাসপতি, অর্থাৎ আদি কৈলাস বা ছোট কৈলাস, যার জন্য ছুটে আসা এই এত দূর এই থেকে। মুহূর্তে আমরা এসে গেছি, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি হর হর মহাদেব আদি কৈলাস বা সেকেন্ড কৈলাস বা ছোট কৈলাস। এখানে নেমেই দুপুরের লাঞ্চের জন্য আগে অর্ডারটা দিয়ে দেবেন। তারপরে যদি নিজে হেঁটে যান তাহলে অবশ্যই 5 থেকে 7 কিলোমিটার আপ ডাউন এই পথটা আপনাকে হাঁটতে হবে। অর্থাৎ আদি কৈলাস তো দেখতে পাবেনই, তার পাদদেশ পর্যন্ত গৌরীকুণ্ড এবং তার সঙ্গে পার্বতীকুণ্ড এবং ভীমকাক্ষেতি, এই তিনটে অবশ্যই দেখে আসবেন। আস্তে আস্তে ধীরে ধীরে সারা দিনটা সময় নিয়ে হেঁটে ঘুরে আসুন, বা যারা পারবেন না তারা ঘোড়ায় চেপে চলে যান, ঘোড়ায় করে গিয়ে ঘুরে আসতে পারেন। সঙ্গে প্রয়োজন হলে একটা গাইডও নিয়ে নিতে পারেন। সঙ্গে অবশ্যই লাঠি রাখবেন, কর্পূর, অক্সিজেন ক্যান, যাদের সমস্যা রয়েছে, সামান্য কিছু ওষুধপত্র, এগুলো এ এক অসাধারণ মেমোরেবল যাত্রা, যা সারা জীবন আপনার মনের মণিকোঠায় লেখা থাকবে। আজ এই সারা দিন জলিংকংয়ে কাটিয়ে বিকালের দিকে আস্তে ধীরে ঠান্ডা বাড়তে থাকলে নেমে আসুন নাবি অথবা গুঞ্জি গ্রামে। সেখান থেকে আবার বেশ কয়েক ঘন্টার পথ, তারপরে এসে রেস্ট নিন হোমস্টেতে। তবে এই পর্ব চলতেই থাকবে। আমরা এমন একটা রিজের ওপরে বসে আছি যার একদিকে হচ্ছে ভীমকাক্ষেতি আর একদিকে হচ্ছে পার্বতীকুণ্ড। এইদিকে পার্বতীকুণ্ড, আর এইদিকে হচ্ছে গৌরীকুণ্ড, সরি ভীমকাক্ষেতি। ভীমকাক্ষেতির ওপরে আদি কৈলাসের রিফ্লেকশন পড়েছে। আর পুরো ওম গণেশায় নমঃ, গণেশ ঠাকুর দেখুন চেয়ে আছে আমাদের দিকে। উফ, কি দৃশ্য, সত্যি অসাধারণ অসাধারণ। কেমন? হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যাবে না। শোনাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। গণেশ ঠাকুর খুব সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আর এখানে মহাভারতের ভীম চাষ করে গিয়েছিলেন। বাহ, শোনাই কিন্তু দারুণ বলেছে, সুন্দর। ও কিন্তু খুব কষ্ট করে এসেছে, ওর কষ্ট হচ্ছে, কিন্তু ও কর্পূর মুখে নিয়ে এই নাকের মধ্যে শুকতে শুকতে আসছে।